আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। খোলা চোখে দেখব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটা জটিল চ্যাপ্টার। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন কি ফিরছেন না, থাকছে নানান তথ্য উপাত্ত। রয়টার্সের এনটিভিআর সহ আন্তর্জাতিক মাধ্যমে তিনি নিজেই কথা বলেছেন। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও কেন ফিরবেন, আত্মসমর্পণ করবেন কেন, এমন ঘোষণা কিন্তু রান্স নিউজ 3 বিশ্লেষণে কোনো একটা সাধারণ বক্তব্য নয়। এটা একটা বিশ্লেষণের ধর্ম, হতে পারে একটা কৌশলগত চাল, যেখানে ভারত তারেক জিয়াকে চাপে রাখতে চায়। আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন। তখন আমরা মহা চিন্তায় পড়লাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না, তারা আসবে তাদের স্বার্থে, তারা আসছে তাদের স্বার্থে। সে স্বার্থটা কি? 1 নম্বর শর্ত হলো তাদের চির দুশ্মন পাকিস্তানকে দুর্বল করা। যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে আলাদা করতে পারে, তাহলে পাকিস্তান দুর্বল হলো। 2 নম্বর, পাকিস্তান ভারতের বাইরে আর আমরা ভারতের পেটের ভিতরে, চারিদিক ভারত, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তাদের হাতে, আন্দামান। ইজিপ্ট, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। মাননীয় স্পিকার, আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। মাননীয় স্পিকার, কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল। এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সবগুলো রাজনৈতিক দল, আজ আমার দল, একই সাথে বিরোধী রাজনৈতিক দল, আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আজও বলছি, পরিষ্কারভাবে ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, যাতে নতুন সরকার ভালো কাজে, উন্নয়নমূলক কাজে এবং জনকল্যাণ পুরোপুরি মনোযোগ দিতে না পারে। আমরা এই রিপোর্ট, ঘটনার বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ মতামত, জনগণের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য পরিণতি বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা মূল পর্বে শুরু করি। 2024 সালের পরিবর্তন, বর্তমান পরিস্থিতি, কোন পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। তার সরকারের পতনের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। হাসিনা সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়। 2026 সালের জুলাইয়ের মাসে হাসিনা ভারতের অবস্থান করে নিয়মিত বক্তব্য গেছে। এখন যে আরেকজন আসছে, সে খাম্বা আর গ্রেনেড হামলাকারী, তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে। তারপর আমি বাংলাদেশে যাব, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয়, সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি যাবো, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। এ পর্যন্ত 115টা আমি আলোচনা শেষ করেছি। 300 সিটে আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। যা থাকে কপালে, সে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে, আল্লাহ সেটা রক্ষা করবে। তবে আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ খোদা আমাকে বারবার বাঁচিয়েছে, এটা ঠিক। এবারও তাই। 30 থেকে 40 মিনিটের জন্য আমরা জীবনে বেঁচে গিয়েছিলাম, যে আমি জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কারণ আমি কখনো দেশ ছেড়ে আসতে চাইনি। যেখানে আমাকে বাধা দেওয়া সত্ত্বেও, মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম, সেই 81 সালে, আবার 2007 সালে। আমি এবারে কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সবকিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য
আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেব, কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করব, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকেও যেমন প্রবাসে আমাকে সেই রিফিউজি হিসেবেই থাকতে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি, কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে, কিন্তু বিচার চাইতে পারে না। নারী শিশু বালিকা তারা ধর্ষিত হচ্ছে, আসলে বাংলাদেশটাই ধর্ষিত হচ্ছে, বাংলাদেশটাই আজকে একটা জঙ্গি সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছে। কাজে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আবার মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা, এটাই আমাদের প্রতিজ্ঞা। প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীদের উপরে যে অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এরা মনে করেছে যে এভাবে নির্যাতন করে আওয়ামী লীগকে দমাতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কাজ করতে পারবে না, আওয়ামী লীগকে ভোট করতে দেবে না। কেন? যে হারে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে, আওয়ামী লীগের একটা তৃণমূলের নেতা কর্মীও রেহাই পাচ্ছে না। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, বাড়ির মা বোন ছেলে মেয়ে কাউকে তারা ছাড়ে না। গায়ে হাত তোলা, মারা, হত্যা করা, খুন প্রতিনিয়ত চলছে। এই জুলুম অত্যাচার করে তারা মনে করছে যে টিকে যাবে। আন্দোলনের নামে যে সমস্ত হত্যা, খুন, অগ্নিসত্তার ধ্বংসযজ্ঞ চলছিল, এটা বিএনপির ওরাই করেছে, কিন্তু ওরা নিজেদের নামটা বলেনি, কাজে নাম লুকিয়ে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত। একে একে তাদের সববার চেহারাটা বের হয়ে যাচ্ছে। আজকে একটা কথা আমি বলবো যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নে 2 কমিটি থাকবে, সব কমিটি বক্তব্য দিচ্ছেন। জুন মাসে এনডিটিভিকে বলেছেন এই বছরেই ফিরব। জুলাই রয়টার্সকে আরও স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরেই ফিরবেন তিনি। কেন এই পদক্ষেপ নিলেন এতদিন পরে? কেনই বা এই ডিবি হারুন হলো এমন একটা লোক, ওকে যদি 5 দিন মিডিয়ার বাইরে রাখা হয়, ও যদি নিজের চেহারা মিডিয়া না দেখতে পায়, তাহলে ও মানে হতাশায় মরে যাবে, আত্মহত্যা করবে। এরকম ও ছিল ফুটেজ খোর আর কি। এখন এটা তো পুলিশ, যাকে ওই মুহূর্তে যার প্রতি মানুষের ভয়টা কেটে গেছিল, কিন্তু আর্মির প্রতি মানুষের যেমন রেসপেক্ট আছে, তার লেথাল ওয়েপনও তো তার সাথে আছে। সো তারা যদি ওই উত্তরা থেকে শুরু করে বাড্ডা, রামপুরা কিংবা যাত্রাবাড়িতে তাদের ফুল ফোর্স নিয়ে তারা লেথাল ওয়েপন ইউজ করা শুরু করতো, এটা তো মোমেন্টাম চেঞ্জ হতে পারতো। আর আমি তো কোনোদিন চাইবো না যে আর্মি একটা দলের বাহিনী হয়ে যাক, পেটোয়া বাহিনী হোক। আর্মি তো আমার রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়ের জায়গা হচ্ছে এটা। আমি আসলে জেনারেল ওয়াকারকে ধন্যবাদ দিতে চাই। অনেকে অনেকভাবে এটাকে ফ্রেমিং করে। ডিবি হারুন কিংবা জিয়াউল আহসান কেন এই আন্দোলনটাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে নাই? এবং তারা তো বিভিন্ন গোয়েন্দা তথ্য উপাত্ত নজরদারি সর্বশেষ চেষ্টা করেছিল। সেখানে আপনার যদি আমি যে প্রশ্নটা মূল সামারিতে আনতে চাচ্ছি, সেনাবাহিনী যদি আসলে আপনাদের বিপক্ষে চলে যেত, তাহলে তো আন্দোলন কি এটা সফল হওয়ার সুযোগ ছিল? আর প্রথমত হচ্ছে আমি যে ডিবি হারুনের কথা বলি, ও আসলে কি ও নিজের প্রতি ওভার কনফিডেন্ট ছিল। পালিয়ে যেতে হলো কেন? বা আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারল না। আমাকে গ্রেপ্তার করতে হলে করুন, তারপরও আমি দেশে ফিরব, এমনকি মেরেও ফেলতে পারেন, তবু দেশের মাটিতে আমি মরতে চাই। এই বক্তব্যগুলো আন্তর্জাতিক মাধ্যমে বড় করে প্রসারিত হলেও আমরা আজকে আলোচনা করব অন্য রূপে। এটা কি শুধু হাসিনার ব্যক্তিগত সাহসের প্রকাশ, নাকি কেউ ইন্ধন দিচ্ছে, নাকি এর পেছনে বৃহত্তর রাজনৈতিক কৌশল কাজ করছে? ভারতের ভূমিকা চাপের কৌশল। ফ্রান্স নিউজ 2M এর অনুসন্ধানে দেখা যাচ্ছে হাসিনার অবস্থান ভারতের নিরাপদ। ভারত তাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশের সরকার বারবার তাকে প্রথমে গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। খুবই লজ্জিত হই যখন এই ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতা কর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে।
অনেকে বলছে মোর্দা কাফন ফুড়ে কথা বলছে, সেটা জায়েজ নাই। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। আর যারা বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছে, ফেসিবাদী দূষর মন্ত্রী এমপি, যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ফেসিবাদের দূষর ছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছি। সেই প্রেক্ষিতেই বেনজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই তাকে ফিরিয়ে আনতে পারবো এবং বিচারের মুখোমুখি করতে পারবো। আমরা চাই সবাই ন্যায় বিচার পান। হাসিনা সরকার ফেরার যারা গণহত্যা এমন সময় আসছে তারেক রহমান সরকার দেশের অর্থনীতি, কূটনৈতিক এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে কাজ করছে। বিশ্লেষকরা বলছে ভারত চাই না বাংলাদেশের সরকার পুরোপুরি স্থিতিশীল হয়ে উঠুক। তারেক রহমান চীন সফর, মালয়েশিয়া সফর, বাংলাদেশের ফার্স্ট নীতি ভারতকে অস্বস্তিতে ফেলেছে। চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করলে ভারতের আঞ্চলিক প্রভাব কমবে। তাই হাসিনাকে সামনে রেখে অস্থিরতা তৈরি করা একটি কৌশল হতে পারে, যাতে তারেক রহমানের চাপে রাখা যায়। সরকার ভালো কাজ করছে তার সহ্য হয় না, যেমন রাজনৈতিক পুনরুদ্ধার, দুর্নীতি দমন, জনকল্যাণমূলক প্রকল্প, এগুলোতে পুরোপুরি মনোযোগ দিতে না পারে। হাসিনা সরকার বলেছে, ভারতকে আমি যা দিয়েছি সারা জীবনে আমাকে ভুলতে পারবে না। তাহলে কি বিলিয়ন বিলিয়ন টাকার বিদ্যুৎ ভারতে পাচার হচ্ছে? এমনকি প্রবীণ কূটনীতিবিদ নাম যে লোকের ব্রেনের স্বাস্থ্য ঠিক নেই তাকে বানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওই স্বাস্থ্যমন্ত্রী পাগল বলছে যে ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য লম্বা হাতার জামা পরতে, লম্বা করে লুঙ্গি পরতে। এই পাগল কি কখনো ইউরোপ আমেরিকা আসে নাই, যেখানে মশা নাই? মশা কিভাবে নিধন করতে হয়, মশাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এখানে মশার এক ধরনের মেশিন বসিয়েছে, যে মশার ওই মেশিনের শব্দে মশা আশপাশে থাকে না, এবং ওদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এগুলো আর এখানে দেখা যায় না। এই পাগলটা সারা জীবন বিদেশ সফর করে, কিন্তু এই পাগলটা কখনো দেখে নাই যে মশা কিভাবে নিয়ন্ত্রণ করে। লম্বা হাতা জামা আর লম্বা লুঙ্গি পরলে কি মশা কামড়াতে বাঁচা যাবে? প্রকাশ অনিচ্ছুক ফ্রান্স নিউজ 2 বলেছেন, হাসিনা ফেরার ঘোষণা রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য নয়। ভারত জানে যে এতে করে বিএনপি সরকারকে অস্থিরতার মধ্যে রাখা যাবে। ডিসেম্বর মাসটা বেছে নেওয়া হয়েছে কারণ তার বাজেট, নির্বাচনী প্রস্তুতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ চলতে পারে। তারেক রহমানের সরকার কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উস্কানিমূলক এবং ইন্ডিয়া হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন। অনেকে ধারণা তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রথম 100 দিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। অর্থনীতির পুনরুদ্ধার, ভারত চীনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক, সংখ্যালঘু সুরক্ষা, এসব নিয়ে কাজ চলছে। কিন্তু হাসিনার ইস্যু এলে এগুলোতে বিঘ্ন ঘটবে। জনগণের মধ্যে আলোচনা হচ্ছে সরকার কি এই চাপ সামাল দিতে পারবে। আমাদের চ্যানেলে জরিপে দেখা গেছে অধিকাংশ দর্শক মনে করেন যে বহিরাগত শক্তির হস্তক্ষেপ। একজন দর্শক লিখেছেন, হাসিনা ফিরলে আবারও পুরানো দিন ফিরবে কিনা? যদি ফিরে তাহলে এই সরকারের কি হবে? জামাত ইসলামী, এনসিপি এবং অন্যান্য দলের তাদের কি অবস্থা হবে? ভারত যদি খেলা খেলে দেয় তাহলে কার ক্ষতি হবে? ভারতের না বাংলাদেশের, নাকি আওয়ামী লীগের? আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা সম্ভাব্য পরিণতি কি হতে পারে? রয়টার্সের এক রিপোর্ট অনুসারে হাসিনা বলেছেন, দলের নেতারা সঙ্গে ফিরবেন। এতে আইনি জটিলতা তৈরি হবে, আদালত, নিরাপত্তা বাহিনী সবকিছুতে চাপ পড়বে। ভারত কি চাইছে বাংলাদেশকে অস্থির করতে? হাসিনাকে ফেরত পাঠানোর উপায় কি? নাকি আরও সময় নেবে? না দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব? বিবিসি বাংলা এবং অন্যান্য দেশের গণমাধ্যমের আলোচনার প্রেক্ষাপটে আজকে আমরা কেউ বলছেন এটা হাসিনার রাজনীতি। ফ্রান্স নিউজ মনে করে গভীর ভারত আঞ্চলিক স্বার্থ জড়িত আছে, তাই এমন। তারেক সরকার যদি সফল হয় তাহলে ভারতের প্রভাব কমবে, চাপ তৈরি হবে। কেন ডিসেম্বরে এই পথটি বেছে নেওয়া? ডিসেম্বর বেছে নেওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। অনেকে মনে করেছেন রাজনৈতিক অস্থিরতা, মনোযোগ, ভারতের কৌশল, আওয়ামী লীগের পুনর্জীবন। রাজনৈতিক অস্থিরতা, শীতকালীন অধিবেশন, বাজেট বাস্তবায়নের সময়। আন্তর্জাতিক মনোযোগ, বছরের শেষে গ্লোবাল মিডিয়া কভারেজ বেশি থাকে।
ভারতের কৌশল, ভারতের চীন সম্পর্ক জোরদারের ওপর প্রতিক্রিয়া থাকে। আওয়ামী লীগের পুনরুজ্জীবন অথবা পুনরুদ্ধার, নিষিদ্ধ দলকে আবারও সক্রিয় করার চেষ্টা চলছে ভেতরে ভেতরে। এতে করে সরকারের ভালো কাজ মানুষের চোখে পড়বে না, দুর্নীতি দমন, অর্থনৈতিক সংস্কার, সমাজসেবা ব্যাহত হবে। জনগণের দৈনন্দিন সমস্যা, বেকারত্ব, দ্রব্যমূল্য সমাধানের মনোযোগ কমবে। জনগণ কি বলছে? ঢাকা সহ বিভিন্ন জেলার আমাদের প্রতিনিধিরা বলেছে, অনেকে বলেছেন যে হাসিনা ফিরলে আবারও অত্যাচার শুরু হবে, ভারতের খেলা বন্ধ করতে হবে। অন্য বলেছেন তারেক সাহেবকে ফোকাস রাখতে হবে দেশের উন্নয়ন প্রধান কাজ হিসেবে। একজন যুবক বলেছেন 2024-এর পরিবর্তন সুফল যেন নষ্ট না হয়, বহিরাগত হস্ত চলবে না। তাই আমাদের সবারই উচিত সতর্ক থাকুন, সরকারকে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে দিন, সমালোচনা করুন, ভুল ধরিয়ে দিন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। দেশে এগিয়ে নিতে হলে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা স্রেফ রাজনৈতিক আর অরাজনৈতিক যাই হোক না কেন, আসলেই ফাঁসির মঞ্চে আপনারা জানেন ঝুলিয়ে যে দিতে আজকে হবে, আমি জানি যাতে স্বৈরাচার বিরোধী এই দল দেশে অনেক কথাই বলে, ঠাঁই না। তারা আমাদেরকে আবার নোটিশ দেয়, আবার বলে আমরা নাকি পালানোর পথ পাবো না। আমি এই বিএনপি জামাত জোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি, পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। এমনকি আমি ওই জিয়াউর রহমান তো আমার বাধা দিয়েছিল দেশে আসতে দেবে না, আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম। নেপাল থেকে কেউ যদি সৌদিতে যায়, বাংলাদেশ থেকে লাগে 5 থেকে 6 লাখ টাকা, কারো 10 লাখ টাকা লাগে, আর নেপাল থেকে গেলে 1 লাখ টাকা লাগে। বুঝছেন তো মাঝখানে সিন্ডিকেটের টাকাটা কই যায়? এই ভণ্ডগুলা, এই চাঁদাবাজ, এই সিন্ডিকেটের যারা রাজত্ব চালায়, বিভিন্ন মন্ত্রী এমপির ছত্রছায়ায় তারা আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। যারা আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, এদেরকে টেনে হেঁচড়ে বাংলাদেশের রাস্তায় নামিয়ে তারপরে এদেরকে ভবিষ্যতে সাইজ করতে হবে। আমাদের ভাগ্য নিয়ে আর ছিনিমেলা খেলা আমরা কাউকে করতে দিব না। কারণ আবু সাইদ জীবন দিয়েছে বাংলাদেশে, পিলখানার শহীদরা জীবন দিয়েছে, 57 জন সেনা অফিসার জীবন দিয়েছিল বাংলাদেশে, শাপলার শহীদরা জীবন দিয়েছে। এত শহীদদের রক্তভূমিতে আরো রক্তচোষা আমাদের সামনে আবির্ভূত হয়েছে। শহীদ জিয়ার ব্যানার নিয়ে, বেগম খালেদা জিয়ার ব্যানার নিয়ে এই বাটপারের দল, তোমার লজ্জা লাগে না? বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি হলো এখানে চাঁদাবাজি কর। এটাই ভারতের কৌশল অংশ বলে মনে করছেন অনেকেই, যাতে তারেক রহমান চাপে থাকলেও তার সাথে ভালো সম্পর্ক তৈরি করা যায়। ভালো কাজে পুরোপুরি মন দিতে না পারলে আমাদের হবে দেশে দুর্ভিক্ষ, অশান্তি এবং বিশৃঙ্খল, যেখানে মানুষের শান্তির পরিবর্তে অশান্তি তৈরি হবে। তাই আমরা চাই সকলে একসাথে বাংলাদেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশ, জনগণের কল্যাণ চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বলবো, হ্যাঁ, চাপ সামনে এগিয়ে যান, কারণ জনগণ বলবো সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, সত্যির সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। ব্রাঞ্চ নিউজ প্রিমিয়ামে চীন সম্পর্ক নতুন যুগের সহযোগিতার কৌশল নিয়ে নতুন এপিসোড নিয়ে